দর্শক, দেশ টিভির জনপ্রিয় অনুষ্ঠান জনতার ভাবনায় স্বাগত জানাচ্ছি আমি তাইফুর রহমান তুহিন। সমসাময়িক নানা বিষয় নিয়ে সাধারণ মানুষের মতামত তুলে ধরতেই আমাদের এই অনুষ্ঠান। সম্প্রতি বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে সম্পর্কের টানাপোড়েন চলছে এ বিষয়গুলো নিয়ে আমরা সাধারণ মানুষের সাথে কথা বলতে চাই, জানতে চাই তাদের মূল্যবান মতামত। দর্শক, বাংলাদেশ ভারতের মধ্যে যে সম্পর্কের টানাপোড়েন চলছে এরই মধ্যে ভারতের পররাষ্ট্র সচিব আসছেন বাংলাদেশ সফরে। এই সম্পর্কের ফলে বাংলাদেশ এবং ভারতের মধ্যে সম্পর্কের কতটুকু উন্নয়ন ঘটবে এই বিষয়গুলো নিয়েই আমরা সাধারণ মানুষের মুখে জানতে চাই যে আসলে ভারতের পররাষ্ট্র সচিব আসছেন বাংলাদেশে। এখন যে সমস্যাগুলো হচ্ছে এটা কতটুকু সমাধান হবে বলে আপনার মনে হয়? আমার দৃঢ় বিশ্বাস যে এটা সমাধান হওয়া দরকার, কারণ আমাদের বাংলাদেশে হিন্দু মুসলিমের কোনো বৈষম্য নেই। হিন্দু এবং মুসলিম আমরা কাঁধে কাঁধ মিলিয়ে চলাফেরা করতেছি। এই যে আমার একটু অদূরেই আমাদের যে মসজিদ, এই মসজিদের সভাপতি, সেক্রেটারি, সাংগঠনিক সম্পাদক, এরা ছোটোবেলা থেকে আমরা একসাথে বড় হয়েছি। এদের মাধ্যমে কখনো আমরা ঝগড়াঝাটি অথবা কোনো হিন্দু মুসলিম এই নিয়ে বৈরিতা অথবা বৈষম্য দেখি নাই। এটা ইন্ডিয়ার একটা মানে গভীর ষড়যন্ত্র। তারা হয়তো একটা এজেন্ডা বাস্তবায়নের জন্য এটা নিয়ে কাজ করতেছে। ইসকনের সদস্য নিয়ে যে চিন্ময়, এই চিন্ময় একটা অপরাধী। এই দেশে হিন্দু অপরাধ করলে যেমন আইনের আওতায় আসবে, মুসলমান অপরাধ করলে আইনের আওতায় আসবে। সে একজন অপরাধী, সে অপরাধ করছে, তাকে অ্যারেস্ট করা হয়েছে। এটা নিয়ে আমাদের এই বাংলাদেশের হিন্দু সমাজ, তাদের কোনো প্রতিক্রিয়া নেই, তাদের কোনো বিদ্বেষ নেই, তাদের কোনো জেদ নেই। এটা ওরা স্বাভাবিকভাবে নিয়েছে। সে একটা বিভিন্ন অপরাধ করছে, ইসকন থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। তাকে নিয়ে ইন্ডিয়া একটা এজেন্ডা বাস্তবায়নের জন্য এই ইস্যুটা নিয়ে খুব বেশি বাড়াবাড়ি করতেছে। আমার বিশ্বাস যে পররাষ্ট্র সচিব আসছে, হয়তোবা এর সমাধান হওয়া উচিত। যে ষড়যন্ত্রের কথা শুনলাম যে বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করছে ইন্ডিয়া, এটি একটি তাদের কূট কৌশল। তো এইটাকে কোন ধরনের ষড়যন্ত্র আপনি মনে করেন এবং কীভাবে ভাবছেন যে আসলে কী ধরনের ষড়যন্ত্র এটা? জি, ধন্যবাদ দেশ টিভিকে। এটা আমরা ষড়যন্ত্র মনে করছি। আসলে এটা মূল নকশাটা হচ্ছে ইন্ডিয়া যেটা করতে চাচ্ছে যে আমাদের খুনি হাসিনা যে ফ্যাসিস্ট সরকার এই দেশে বিতাড়িত হয়েছে জনগণ অভ্যুত্থানের ফলে, সেটাকে পুনর্বাসন করে তাদের মূল উদ্দেশ্য আমরা মনে করি এবং আমাদের জাতি তা মনে করে। তো এটাকে আবার পুনর্বাসন করার জন্য তারা নতুন করে আবার আন্তর্জাতিক যে মহল যেই পায় তারা শুরু করেছে, যেই আমাদের দেশকে নিয়ে সার্বভৌমত্ব নষ্ট করতে চাচ্ছে, এটাই তার একটা প্রতিফলন বলে মনে করি আমি। শান্তি শৃঙ্খলা যা আছে আমাদেরকে নষ্ট করার জন্য, দেশের যেই অপাপর জনতার যেই চাহিদা আছে, যে চাওয়া পাওয়া আছে, সেগুলোকে নষ্ট করার জন্য মূল কথা এই ফ্যাসিস্ট সরকারকে আবার পুনর্বাসিত করতে চাচ্ছে তারা, এই মোদী সরকার। এটা বলে মনে করি আমরা। এই ভাই বললেন যে আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্যই এই চক্রান্ত। আসলে আপনার কি মনে হয় যে আসলে তাই? আমার তাই মনে হয়। বিগত সরকারের প্রধানের নীল নকশাকে বাস্তবায়ন করার জন্য ইন্ডিয়ার থেকে যে চালগুলি চালছে সেগুলি আমরা কোনোভাবেই বাস্তবায়ন হতে দেব না। আমরা হিন্দু মুসলিম খ্রিস্টান ভাই একসাথে থাকতে চাই এবং এই দেশকে এগিয়ে নিতে চাই। এবং এই দেশকে এগিয়ে নিতে হলে তারেক রহমানের বিকল্প নাই। যেদিন এই তারেক রহমান এই দেশের হাল ধরবে, আমি মনে করি সমস্ত সমস্যার সমাধান হবে। আমরা একটু জানতে চাই যে উনি বলছেন যে আসলে একটি রাজনৈতিক দল যদি ক্ষমতায় আসে তাহলে এই যে চক্রান্ত চলছে সেই চক্রান্ত থেকে দেশ বেরিয়ে আসতে পারবে। আপনার কি মতামত? আমার মতামত ঠিকই বলছে, উনি ঠিকই বলছে কথাটা, যে রাজনৈতিক দল আসলে আমাদের দেশটা আরও খুব উন্নতি হবে, আমাদের এই দ্রব্যমূল্য উদ্যোগের সব কিছু সমাধান হয়ে যাবে। এখন যে সরকার আছে বর্তমানে, এটা হলো আমাদেরকে রাজনৈতিক সরকার না, এটা হচ্ছে জনগণ উভয় মিলে বাংলাদেশ সবার সময় নিয়ে সরকার। সেই জন্য আমরা এখন এই ব্যবস্থা রয়েছি। তো যে আমাদের জানা মতামত, রাজনৈতিক সরকার, যে কোনো রাজনৈতিক সরকার যদি চলে আসে, আমাদের বাজারের দ্রব্যমূল্য সব কিছু অগ্রাধিকার সব কিছু সমাধান হয়ে যাবে আর কি। আর যে আমরা যে ইন্ডিয়া হিন্দু মুসলিম যে আমরা করতেছি, আমাদের বাংলাদেশে কোনো ভেদাভেদ নাই। আমরা সবাই সবসময় একসাথে, আমাদের মহল্লায় হিন্দু মুসলিম, আমাদের পাশে মন্দির আছে, আমরা সবাই এক সমাজে বসবাস করতেছি। আমাদের কোনো মারামারি হানাহানি রাজ্যের একত্র হয় না এবং হবে না। এটার কান কত গুজব, এটা গুজব ছড়াতে হচ্ছে ইন্ডিয়ার থেকে, এটার ষড়যন্ত্র করতেছে, চক্রান্ত। আপনার মুখে শুনতে চাই যে একটা ষড়যন্ত্র চলছে, এই ষড়যন্ত্র প্রতিহত করতে দেওয়া হবে না। এই যে মনমে ভাই বললেন যে আসলেই কি আসলে ষড়যন্ত্র চলছে এবং এই ষড়যন্ত্র কিভাবে প্রতিহত করবে বাংলার মানুষ? বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ দেশ টিভিকে। আসলে প্রকৃত অর্থে আমরা জানি আমাদের পাশের দেশ কিন্তু আমাদের প্রতিবেশী, কিন্তু তারা আমাদের ভালো চায় না।
আমরা আদিকাল থেকে তাদের ষড়যন্ত্র, বর্তমান যা শুনতেছি যে আমাদেরকে বিভিন্নভাবে অস্থিতিশীল করে এই দেশের মধ্যে একটা চাপ সৃষ্টি করে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে আবার যেন এই দেশের স্বাভাবিক রাজনীতি করতে পারে, এই ধরনের ষড়যন্ত্রে একটা পায়তারা করতেছে। সুতরাং এই দেশের জনগণ আর কখনই এই ফ্যাসিস্ট সরকারের পুনর্বাসন আমরা দেখতে চাই না, এই দেশের জনগণ দেখতে চায় না। আর যদি স্বল্প সময়ের মধ্যে যদি বাংলাদেশের মানুষ যদি আমাদেরকে যদি একটি সঠিক নির্বাচন দিয়ে আমরা সঠিকভাবে যদি আমাদের দেশকে পরিচালনা করতে পারি, তাহলে আমাদের এখন যে কিছু সমস্যা আছে এই সমস্যাও ভারত কিছু করতে পারবে না। সুতরাং আমাদের খুব দ্রুত নির্বাচন দরকার, কারণ এই স্বল্প সময়ে এই গুটি কয়েকজন উপদেষ্টা দিয়ে সারা দেশকে মানে খুব সুন্দরভাবে দেশ রক্ষা করা যাচ্ছে না। সুতরাং যদি রাজনৈতিক সরকার আসে তখন জনগণের ম্যান্ডেট নিয়ে সুতরাং প্রতিটা ইঞ্চি ইঞ্চি জায়গা আমরা সুশৃঙ্খলভাবে পরিচালনা করতে পারবো এবং সকল ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দিতে পারবো ইনশাআল্লাহ। আপনাকে ধন্যবাদ। আমরা একটু জানতে চাই যে ভাই বলছেন যে ইন্ডিয়া চাচ্ছে যে বাংলাদেশে যাতে আওয়ামী লীগ পুনর্বাসিত হয়, তো এইটা কেন চাচ্ছে আপনার কি মনে হয়? আসসালামু আলাইকুম। আমি মনে করি ইন্ডিয়া যে পরনীতি রাষ্ট্র বাংলাদেশে আসতেছে, সচিব আসতেছে, ওনার খেলা করা উচিত। যে ইন্ডিয়া যে আমাদের বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করতেছে, ওনাদের দেশের যে মিডিয়াগুলো এই বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করতেছে, ওনার দিকে খেয়াল রাখা উচিত এবং ওনাদের উচিত বাংলাদেশ একটা এখন অন্তর্বর্তী সরকার এই দেশ চালাচ্ছে, ওনাদের উচিত এই দেশে আমাদের দেশকে নিয়ে ওনারা অপপ্রচার না করা উচিত এবং আমাদেরকে উচিত আমরা যেন আমাদের দেশকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারি, অন্তর্বর্তী সরকারকে সাহায্য সহযোগিতা করা। যদি ইন্ডিয়া চায় ইন্ডিয়াকে আমরা বয়কট করব, ইন্ডিয়ার পণ্য বয়কট করব এবং ইন্ডিয়াকে আমরা প্রতিহত করব, ঐক্যবদ্ধভাবে ষড়যন্ত্র প্রতিহত করব। আচ্ছা, একটু আপনার থেকে জানতে চাই যে ষড়যন্ত্রের কথা সবাই বলছেন, এর সাথে কি আসলে আপনিও একমত? জি আলহামদুলিল্লাহ, দেশটিকে ধন্যবাদ এরকম উপস্থাপনা করার জন্য। আসলে এই বিষয়ে আমরা ইয়াং জেনারেশন থেকে শুরু করে ময়মুরব্বীরা সবাই দেখেছি খুবই চিন্তিত। আমরা যারা ই কমার্স বিজনেস করছি এবং যারা রাজনীতিতে জড়িত আছে এবং যারা এলাকার বাসী আছি, সবাই এটা নিয়ে একটা আতঙ্কে এবং ভীতিগ্রস্ত অবস্থায় আছি। তো এই বিষয়ে আমাদের সবার উচিত হচ্ছে ঐক্যবদ্ধতা মেনটেন করা, সকল শ্রেণীর লোক আমরা একসাথে ঐক্যবদ্ধ থাকবো, এটা হচ্ছে আমার ব্যক্তিগত কামনা। তো এর মধ্যে যেটা আমরা দেখতেছি এটা ক্লিয়ার স্পষ্ট বোঝা যাচ্ছে যে বিভিন্ন সংবাদ মাধ্যম যেসব প্রোপাগান্ডাগুলো ছড়াচ্ছে ইন্ডিয়ান, এই প্রোপাগান্ডাগুলো তাদের সরকারের উচিত জানি এগুলো বন্ধ করে এবং এগুলোর ব্যাপারে একটা অবজারভেশন করা উচিত। তো এইটাই হচ্ছে আমার কাম্য এবং আমি চাই যে সরকার সুষ্ঠুভাবে একটা নির্বাচন করুক এবং সুষ্ঠুভাবে ঐক্যবদ্ধভাবে আমরা দেশটাকে আগিয়ে নিতে চাই, এটা হচ্ছে আমার কামনা। আর সবাই কিন্তু বলছেন যে বর্তমান যে পরিস্থিতি চলছে এখানে আওয়ামী লীগ সরকারকে পুনর্বাসন করার জন্য ভারত চক্রান্ত করছেন এবং সেই চক্রান্তে বাংলাদেশ পা দিবে কি না একটু বলেন তো, যে বাংলাদেশ কি আসলে এই চক্রান্তে পা দিবে? ধন্যবাদ আপনাকে। বাংলাদেশ এই চক্রান্তে পা দেবে না, কারণ বাংলাদেশের প্রতিটা মানুষ এখন সচেতন। আমরা একটা স্লোগান দিতাম, স্লোগানটা ছিল কি, চশমালা বুবু যান জলদি করেন ভারত যান। উনি কিন্তু এটা প্রমাণ করছে, আমাদের বলতে হয় নাই। আর শেখ হাসিনাকে আমি ডবল ধন্যবাদ দেব, যেমন উনি জামাতকে নিষিদ্ধ করছিল, তারপর কাদের বলছিল আমাদের বিএনপিকে নিষিদ্ধ করবে, কিন্তু আসলে সবচেয়ে হাসির ব্যাপার আওয়ামী লীগের কবর দিয়ে গেছে। হাসিনা তার নিজের দলকে সে নিজেই কবর দিছে, আমাদের তাদেরকে না করতে হয় নাই, তাদেরকে ব্যান করতে হয় নাই। তাই এখনও সে কিন্তু ইন্ডিয়া বসে বসেই মোদি, হাসিনা, বর্তমান প্রেসিডেন্ট, ওনাদের কিন্তু কন্টিনিউস কথা চলতেছে কিভাবে দেশকে অস্থিতিশীল করা যায়। এই তো গত কয়েকদিন আগে মানুষজন ভাড়া করে নিয়ে আসছে টাকা দেবে, আসলে টাকা দেওয়ার জন্য লোকান ছিল, কিন্তু আসলে ধরা খেয়ে গেছে। তো তারা আসলে যত চক্রান্তই করুক, কোনো চক্রান্তে তারা সফল হবে না, কারণ বাংলাদেশের মানুষ সবাই এখন সচেতন, সবাই বুঝে গেছে হাসিনার নাটক আর এই চক্রান্তগুলা সব মানুষ বুঝে ফেলছে। এখানে আপনার নতুন করে চক্রান্ত করা সে কোনো জায়গায় সফল হবে না। দর্শক, আপনাদের প্রিয় অনুষ্ঠান জনতার ভাবনায় নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন। দর্শক, বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি জনতার ভাবনায়। এবার আমরা জানবো যে আসলে ভারত বাংলাদেশের সম্পর্কের যে টানাপোড়েন চলছে, এখান থেকে উত্তরণের জন্য বর্তমান সরকারের কি নীতি এবং কি পদক্ষেপ নেওয়া উচিত, এই বিষয়গুলো নিয়ে একটু আমরা সাধারণের বক্তব্য শুনতে চাই। একটু আপনার কাছে জানতে চাই যে এই বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, এই সম্পর্কে ভারত বাংলাদেশ সম্পর্কের উন্নয়নের জন্য, অর্থাৎ দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য এই সরকারের আসলে কি পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করেন?
ধন্যবাদ আপনাকে বলার জন্য জনতার এই কথা। এখানে ভারত এবং বাংলাদেশ আমরা প্রতিবেশী রাষ্ট্র, আমাদের থেকে তাদের দূরত্ব খুব কম। এখন একটা সরকার ছিল 5ই আগস্টের আগে, সেই সরকারটি টানা 17 বছর ছিল। 17 বছর তারা তাদের যেমন ওইখানে ভারতে অনেক বন্ধু আছে, তাদের বন্ধুর বিভিন্ন শত্রু আছে। আমরা যারা সাধারণ মানুষ, সাধারণ জনগণ, আমাদের যেমন ভারতে আমাদের বন্ধু আছে, ভারতের শত্রু আছে। এখন এই দুই দেশে যে টানাপোড়েন, এই টানাপোড়েন এখন যারা বর্তমান নেতৃত্বে আছে, এই কেয়ারটেকার গভর্নমেন্ট বলেন অথবা অন্তর্বর্তী সরকার বলেন, তাদেরই উত্তরের পথ বের করতে হবে। কী হবে, আমাদের যে সমস্যা একের পর এক আসতেছে, ভারত এবং বাংলাদেশ, এই সমস্যা তাদেরই মোকাবেলা করতে হবে। আর আমাদের সবাইকে ছাড় দিতে হবে। ছাড় দিলে আশা করি দুই দেশের ভিতরে একটা সম্পর্ক তৈরি হয়ে যাবে। দেখা যাচ্ছে আপনার দ্রব্যমূল্যগুলো ম্যাক্সিমাম পেঁয়াজ বলেন, আলু বলেন, ভারত কয়দিন পরে পরে তাদের আমদানি রপ্তানি বন্ধ করে দিচ্ছে। এ থেকে সাধারণ মানুষ খুব কষ্ট পাচ্ছে। এখান থেকে আমাদের উত্তরণ করতে হবে। আমাদের এদেশের বুদ্ধিজীবী, রাজনীতিবিদ সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। একমাত্র এই যে ফেসিস আওয়ামী লীগ ছিল, এদেরকে এরা কখনও দেশের ভালো চায় না। তারা চায় এই দেশকে বিলিয়ে দিতে, দেশকে বিক্রি করে দিতে। তারা অলরেডি আমাদের দেশকে তারা বিক্রি করে দিয়ে ফেলেছে। আমাদের দেশের যে বাইরে আমাদের ভাইরা থাকে, ভাই বোনরা যারা রেমিটেন্স পাঠিয়েছে, তারা কি করছে, এই আমাদের রেমিটেন্স অর্থগুলো তারা বাহিরে পাচার করে দিয়েছে। পাচার করে এই দেশটাকে একটা তলাবিহীন ঝুড়ি করে ফেলছে। আমাদের নেতা ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একসময় এই তলাবিহীন ঝুড়িকে এদেশে একটি স্বয়ংসম্পন্ন রাষ্ট্র হিসেবে গড়ে তুলেছিল। আশা করি এখন আবারও সে তলাবিহীন ঝুড়ি থেকে এই দেশ একটি সবুজ সবল দেশ, একটি সুফল শস্য শ্যামলে ভরা হয়ে যাবে ইনশাল্লাহ। আর এখনই সকলকে ঐক্যবদ্ধ হতে হবে, একটা প্ল্যাটফর্মে আসতে হবে। ভারত এবং বাংলাদেশ বন্ধু, ভারত আর বাংলাদেশ শত্রু না। প্রতিবেশী কখনো শত্রু হতে পারে না। শত্রুকে একটা পক্ষ, এই যারা ফেসিস খুনি হাসিনা ছিল, যারা আমার আপনার ভাইকে হত্যা করেছে, হাজার হাজার ছাত্রকে হত্যা করে রক্তে রঞ্জিত করেছে, তারা একমাত্র এদেশের শত্রু। তারা কখনো কোনো দেশের বন্ধু হতে পারে না। এই দেশের মানুষ কখনো স্বৈরশাসককে, পৃথিবীর ইতিহাসকে, এই দেশ কেন, পৃথিবীর ইতিহাসে কোনো স্বৈরশাসক আর ক্ষমতায় আসতে পারে না। আশা করি এই সরকার আসবে না। এই যে হাসিনা সরকার যে ছিল, তাদের এই একমাত্র বাংলাদেশ 1971-এর পর থেকে সৃষ্টি হওয়ার পর থেকে একমাত্র একটি দল যে আওয়ামী লীগ, সে এমনভাবে পালিয়ে গেছে, সকল নেতা কর্মী থেকে যে দলের প্রধান, সে পর্যন্ত তাদের দেশকে বিপদের মুখে ফেলে সে ভারতে পালিয়ে গেছে এবং ওইখান থেকে বসে সে সন্ত্রাসী কার্যকলাপ চালাচ্ছে। আশা করি এদেশের সাধারণ মানুষ, ছাত্র জনতা সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে মোকাবেলা করবে। আর ভারত আমাদের কখনো শত্রু না, ভারত আমাদের বন্ধু, ভারত আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দিবে। আমরা ইনশাল্লাহ ভারতকে সাহায্যের হাত বাড়িয়ে দিব। আমরা যেই স্বৈরশাসনের মধ্যে ছিলাম, সেটা থেকে উত্তরণ করার জন্য কিছুটা সময় তো আমাদের লাগবেই। আর আমাদের অন্তর্বর্তীকালীন উপদেষ্টা এবং তাদের যে সহযোগীরা আছেন, তারা অক্লান্ত পরিশ্রম করতেছেন। পাশাপাশি বাংলাদেশের যত দল রয়েছে সবাই ঐক্যবদ্ধ আমরা জেনেছি এবং সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা বাংলাদেশের অর্থনীতিকে আমরা একটা পুনরুদ্ধার করব এবং একটা শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে তুলব। এটাই এখন ভাবনা বলে আমি মনে করি আর কি। আর বাংলাদেশ ভারতের যে ব্যাপারটা আসলে রয়েছে, আমরা সবাই চাই যে এটা খুব দ্রুত এই সমস্যার সমাধান ঘটুক। আমরা প্রতিবেশীদের সাথে কখনোই ঝগড়ায় লিপ্ত হতে চাই না এবং আমরা চাই বাংলাদেশকে কেউ যাতে ছোট করে না দেখে এবং বাংলাদেশ বিশ্বের মানচিত্রে একটা শক্তিশালী দেশ হিসেবে গড়ে উঠুক। এর জন্য জনগণ সহ প্রত্যেকটা দল, উপদেষ্টা মণ্ডলী, সবার কাছে আমরা অনুরোধ থাকবে তারা যেন সম্মিলিতভাবে কাজ করে এবং দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে আক্রমণ চলছে, হামলা হচ্ছে, আসলে কি তাই? আসলে ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য। আসলে আপনি দেখে থাকবেন আমাদের দেশে এই যে হামলা হচ্ছে, এই বিষয়টা নিয়ে শুধুমাত্র ভারতের যে মিডিয়াতে একটা প্রোপাগান্ডা চলতেছে। এখানে ভারতের কোনো মিডিয়া বা বিশ্বের অন্যান্য কোনো মিডিয়া, ইভেন আমাদের দেশে যত ধরনের আপনার অন্যান্য দেশের প্রতিনিধি আছে, তারা কেউই বলে নাই যে বাংলাদেশে একটা হিন্দুদের উপরে আক্রমণ চলতেছে, এরকম একটা প্রমাণ কেউই দেখাতে পারে নাই। শুধুমাত্র প্রোপাগান্ডার যে জেরে এই দেশে আমাদের দেশটাকে অস্থিতিশীল করার জন্য যে প্রচেষ্টা চলতেছে, এটা একেবারেই আমরা যে সাধারণ জনগণ, এটা আমরা কখনোই মেনে নিতে পারি না এবং এদেশের মানুষ কখনো মেনে নিবেও না। ঠিক আছে, তারা যে অপপ্রচার চালিয়ে আমাদের দেশে
বর্ডার থেকে শুরু করে ব্যবসায়িক যে পরিস্থিতি সব কিছু একটা অস্থিতিশীল পর্যায়ে নিয়ে গেছে। এতে কিন্তু আসলে আমরা মনে করি না যে আমাদের অনেক বড় সমস্যা হবে। এই দেশের ব্যবসা বাণিজ্য ভারতের সাথে অনেক দিন যাবৎ চলে আসতেছে, এইটা আমরা দেখতেছি, কিন্তু এই ব্যবসা বাণিজ্যটা আমাদের পরিসর করা কিন্তু সম্ভব। বিগত 15 বছর 16 বছর যাবৎ যে ব্যবসায়িক চুক্তিগুলো হয়েছে আমাদের দেশে, আপনারা দেখছেন সবাই মিডিয়ার মাধ্যমে, অলরেডি সেই চুক্তিগুলো বাতিল হয়ে গেছে। ঠিক আছে, এই দেশের ব্যবসায়িক যে পরিস্থিতি অস্থিতিশীল করার জন্য তারা বর্ডারে যত অবস্থানগুলো আছে, গেটগুলো আছে, সবগুলো বন্ধ করে দিয়ে ব্যবসা বন্ধ করে দিয়েছে। আমরা কি তাতে এখন খুব খারাপ অবস্থানে আছি? না, কখনোই না। দেখেন, আপনারা পাকিস্তান থেকে এর আগে একটা জাহাজ আসছে আমাদের দেশে, পণ্যবাহী জাহাজ। ইভেন আমরা দেখতেছি, খবরও জানলাম 25,000 মেট্রিক টন চিনি নিয়ে আরও একটা জাহাজ আসতেছে। এই জাহাজের চিনিগুলো অবশ্যই আমরা ভারত থেকেও পাইতে পারতাম যদি পরিবেশ পরিস্থিতি যদি ভালো থাকতো। তো আমরা দেখতেছি আবার সিঙ্গাপুর থেকে তেল আসবে, আবার অন্যান্য যেসব আপনার কেমিক্যাল প্রোডাক্টগুলো আছে সেগুলো সিঙ্গাপুর থেকে আসবে আমরা শুনতেছি। সো এই যে আমাদের ব্যবসায়িক একটা উন্নতি হচ্ছে বহুমুখী দেশগুলোর সাথে, এতে কিন্তু আমরা কখনোই পিছিয়ে পড়বো না, আমাদের দেশ কখনো পিছিয়ে পড়বে না। মূলত এটা আসলে আমাদের চেয়ে ভারতেরই বেশি ক্ষতি হবে। আপনারা জানেন বাংলাদেশে $13 বিলিয়ন মতো বিজনেস ভারতের সাথে আমাদের হয়ে থাকে প্রতি বছর। ঠিক আছে, এই ব্যবসাগুলোর ক্ষতি কিন্তু আমাদের চেয়ে তাদের আরও বেশি। তারা যদি আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারকে রক্ষা করার জন্য, এই দেশে নিয়ে আসার জন্য এইসব ব্যবসায়িক থেকে শুরু করে যেসব বিষয়গুলো আছে এগুলো যদি তারা বন্ধ করে, তাহলে আমাদের চেয়ে ক্ষতি তাদের আরও বেশি হবে। আমি মনে করি ভারত থেকে যে প্রতিনিধি আসছে আমাদের দেশে, তার এই বিষয়গুলোকে মাথায় নিয়ে এগুলোকে খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে সমাধান করা উচিত, এবং এই দেশে যে সাম্প্রদায়িক যে ভারসাম্যটা এটা যত সুন্দরভাবে বজায় থাকে, সেক্ষেত্রে তাদের উচিত এই দেশে প্রতিনিধি পাঠিয়ে একটু তদন্ত করে দেখা উচিত। আওয়ামী লীগ বা ফ্যাসিস্ট সরকার যে প্রোপাগান্ডাগুলো আমাদের দেশে চালিয়ে এই দেশের মানুষের শান্তি শৃঙ্খলা ভঙ্গ করার চেষ্টা করতেছে, এটা কখনোই সম্ভব হবে না, এবং এ দেশের জনগণ কখনোই মেনে নেবে না। আচ্ছা, একটু আপনার সাথে কথা বলতে চাই। বলা হয়েছে যে আওয়ামী লীগ প্রোপাগান্ডা ছড়াচ্ছে এবং এই প্রোপাগান্ডার ফলে দেশের স্থিতিশীলতা বিনষ্ট করার চেষ্টা করছে। আচ্ছা, যদি এরকম কিছু হয়ে যায়, অর্থাৎ আওয়ামী লীগ যদি সফল হয়, তাহলে বাংলার জনগণ আসলে কি করবে? আসলে ধন্যবাদ আমাকে কোশ্চেন করার জন্য। আসলে এই দেশে কখনোই আর আওয়ামী লীগের মতো কোনো দল একচাটিয়া রাজত্ব করতে পারবে না, কারণ মানুষ এখন সবাই বুঝে গেছে যে আওয়ামী লীগ আসলে কি। আওয়ামী লীগ হলো এক ধরনের ভারতের দালাল। তা আমাদের দেশে সংখ্যালঘু বলতে আমরা কিছু বুঝি না, আমরা সবাই বাংলাদেশি, আমরা এখানে সবাই ভাই ভাই, যারা আছে সবাই ভাই ভাই। আমরা এখানে সবচেয়ে বড় প্রবলেমটা হলো ভারতের দিকে নজর দেওয়া উচিত। ভারতের সংখ্যালঘুদের যে নির্যাতন চলছে সেটা ভারতের দিকেই আগে নজর দেওয়া উচিত। ভারতের বর্তমানে যে পরিস্থিতি, তাদের অর্থনৈতিক পরিস্থিতি খারাপ, তাদের সংখ্যালঘুদের তারা বিভিন্নভাবে নির্যাতন করতেছে, তাদের বিভিন্ন স্টেটে তারা যে প্রবলেমগুলো চলতেছে, তারা সেগুলো বাদ দিয়ে তারা আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করার জন্য আমাদের দেশে বিভিন্নভাবে প্রোপাগান্ডা চালাচ্ছে। আসলে আমাদের বাংলাদেশের জনগণ এখন বুঝে গেছে, তারা যতই প্রোপাগান্ডা চালাক আসলে কোনো লাভ নেই। আমরা আসলে কাদেরকে সংখ্যালঘু মনে করি না, আমরা সবাই বাংলাদেশি, আমরা এখানে সবাই ভাই ভাই, আমরা সবাই মিলে থাকি। এখানে শুধু ভারতের কথা অনুযায়ী সব কিছু চলবে না, আর এখানে দল মত সব দিন শেষে সবাই এখন এখানে ঐক্যবদ্ধ। তো আর আমরা বর্তমানে যে সরকার যে আমাদের যে আছে, এটা আসলে আমরা সাধারণ জনগণ বা ছাত্ররা তাদের রক্তের বিনিময়ে সরকারকে প্রতিষ্ঠিত করছে। এখানে সবাই এখন বাংলাদেশি, সবাই এখন এক। তা আমার মনে হয় না যে ইন্ডিয়া বা আদার্স কোনো দেশের কোনো কূটনীতিক বা কোনো চক্রান্ত এই দেশে আর বাস্তবায়ন হবে। এটা ধন্যবাদ আপনাকে। দর্শক, এ পর্যায়ে নিচ্ছি আরও একটি বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি দেশ টিভির জনপ্রিয় অনুষ্ঠান জনতার ভাবনায়। দর্শক, এবারে আমরা সমসাময়িক আরও কিছু বিষয় নিয়ে সাধারণ মানুষের মতামত জানতে চাই। আমরা একটু আপনার সাথে কথা বলতে চাই যে দেশে যে গণ অভ্যুত্থান হলো, তার পরবর্তী সময় আমরা দেখছি যে নানা ধরনের চক্রান্ত হয়েছে। এই চক্রান্ত থেকে উত্তরণের জন্য এই সরকারের আসলে কী ধরনের পদক্ষেপ এখন নেওয়া উচিত বলে আপনি মনে করেন? আসলে আমাদের বর্তমান উপদেষ্টা উনি যেই পদক্ষেপগুলো নিয়েছে, যে সকল ধর্মীয় নেতাদের সাথে বৈঠক করে, এটা আমি মনে করি একটা ভালো সমাধান। এবং আমাদের ইন্ডিয়া বিরোধী যত দেশ আছে তাদের সাথে আমাদের ভালো সুসম্পর্ক করতে হবে, যেন ইন্ডিয়া বুঝতে পারে আমরা
তাদের ছাড়াও চলতে পারি। ঠিক। আর ইন্ডিয়ার সাথে আমাদের যে সম্পর্কগুলো আছে অবশ্যই তারা শুধু তাদের এক নীতিতে বিশ্বাসী, তারা আমাদের কখনো প্রাধান্য দেয় না, যেন আমাদের প্রাধান্য দিয়ে সকল চুক্তি বাস্তবায়ন করে। এটার দিকে আমাদের সরকার প্রধান সবসময় জনগণের কথা চিন্তা করে আমাদের যত চুক্তি আছে সেগুলো নতুন করে বিবেচনা নেয়। দেশের একজন তরুণ সমাজ হিসেবে আপনি যে এই যে চক্রান্ত, বিভিন্ন ধরনের নানা চক্রান্ত চলছে এবং সমসাময়িক সময় শুনছি যে আসলে ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশে আসছে, এই বিষয়টাতে আসলে এই যে সম্পর্কের টানাপোড়েন এটা কতটুকু সমাধান হবে বলে আপনি মনে করেন? আমার মনে হয় এই বিষয়ে আমাদের সরকার প্রধান ডক্টর ইউনূস সাহেবকে আরও বিচক্ষণ হওয়া উচিত। মানে আপনার ইন্ডিয়ার সাথে আর কি যেসব দেশ আমাদের মানে ইন্ডিয়ার সাথে বিরোধী তাদের সাথে আমাদের একটু ভালো সম্পর্ক করে একটু বিচক্ষণতার সাথে পররাষ্ট্র বিষয়টা মানে যাতে একটু সমাধানের দিকে আগাইতে হবে, যাতে মানে দাঙ্গার পর্যায়ে না যায়। যে বিষয়টা যদি দাঙ্গার পর্যায়ে যায় তাহলে দেশের অবস্থা আরও ভয়ানক হবে। একটা মানে ইন্ডিয়া আমাদের পাশের রাষ্ট্র, সব মিলে একটা বিচক্ষণতার পরিচয় দিয়ে একটা ভালো পররাষ্ট্র নীতি আমাদের দাঁড় করানো উচিত। জি, আমিও আমার বন্ধুর সাথে একমত। ও যেটা বললো যে আমাদের উচিত যে দাঙ্গা ফাসাদ এড়িয়ে চলা, যেভাবে সম্পর্ক বজায় রাখা যায় বা কোনো সমস্যা সৃষ্টি না হয়। বিভিন্ন ধরনের দাঙ্গা ফাসাদ হচ্ছে দেখতে পাচ্ছি, মসজিদ মন্দির ভাঙা হচ্ছে, তো একটু দেশের অবস্থা অস্থিতিশীল বলে মনে হচ্ছে আমার। ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশে আসছেন, তার সফরকে কেন্দ্র করে এই যে সমস্যা দুই দেশের মধ্যে যে টানাপোড়েন চলছে, এটার কি আসলে আদৌ সমস্যার সমাধান সম্ভব কিনা একটু জানতে চাই। আসলে সমস্যার সমাধান সম্ভব, আর ভারত চাচ্ছে সবসময় আমাদেরকে নিয়ন্ত্রণ করবে, আমাদেরকে তাদের গণ্ডির ভিতরে রাখবে। বর্তমান সরকারের পক্ষে থেকে সেটা পারতেছে না, দেখে তারা মাথা চাড়া দিয়ে উঠছে কীভাবে আমাদেরকে নিয়ন্ত্রণ করা যায়। আর বিশেষ করে আমাদের আওয়ামী লীগের যারা পেতাত্তা ছিল সব তো ওখানে আশ্রয় নিয়েছে, তো ওরা চাচ্ছে যে যেভাবেই হোক আবার কীভাবে দেশটাকে একটা জ্ঞানদান ফ্যাসাদ করে আবার ভিতরে ঢুকবে এবং দেশের ভিতরে অস্থিরতা সৃষ্টি করবে। হ্যাঁ, এই কারণেই এই দেশের আজকে এই অবস্থা আমি মনে করি। আচ্ছা, এই পরিস্থিতিতে এই যে বর্তমান সরকার যে পদক্ষেপগুলো নিয়েছে, ধর্মীয় নেতাদের সাথে কথা বলছেন, রাজনৈতিক দলের নেতাদের সাথে কথা বলছেন, এইটাকে আপনি কিভাবে দেখছেন যে আসলে এটার দ্বারা কি আসলে যে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন, এর মাধ্যমে কি এই সমস্যার সমাধান সম্ভব? আসলে সম্ভব, এটা সরকারের ভালো একটা উদ্যোগ যে সমস্ত ধর্মীয় নেতাদেরকে এই আমন্ত্রণ করছে। আমাদের পক্ষ থেকে সরকারকে ধন্যবাদ জানাই এটা বিশেষ একটা মহৎ উদ্যোগ নেওয়ার জন্য। ইনশাল্লাহ একটা সমাধান হবে। আমি আশা করি যে আমি যে মেসেজটা দিব সেটা আমাদের 17 কোটি মানুষের সবারই একটা দাবি, এটা দাবি বলে মনে করি। সেটা হচ্ছে এই যে জুলাই আগস্ট মাসে যে হত্যাকাণ্ড, যে হত্যাযজ্ঞটি হাসিনা হাসিনা যেটা করে গেল, এই খুন খারাপ, এই রক্তের যেই লীলা খেলা, এটাকে একটি প্রামাণ্যচিত্রের মতো একটি ম্যাগাজিন তৈরি করে প্রতিটি দিন প্রতিটা টিভি চ্যানেলে কিংবা কোনো মিডিয়ায় যদি 1 মিনিট করে সম্প্রচার করা হতো, তাহলে আমার মনে হতো আগামী প্রজন্ম, আমাদের সন্তান যারা আছে তারা দেখতে পারতো দ্বিতীয় মুক্তিযুদ্ধ কাকে বলে। এই খুনি হাসিনা যেই হত্যাযজ্ঞ চালিয়ে গেছে, এইগুলো আমরা প্রতিদিন আমরা দেখতে পেতাম, তাহলে বুঝতে পারতাম ফেজি হাসিনা আমাদের জন্য কতটুকু একটা ভয়ঙ্কর অবস্থান ধারণ করেছিল। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমাদের দেশের প্রত্যেকটি 100 কোটি মানুষ একটা প্রাণের দেবী, আমরা আর কিছু চাই না। এই খুনি হাসিনা একটা দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করছি, আমরা তাদের একটা দৃষ্টান্ত শাস্তি দাবি করছি এবং তার দোষর যারা আছে প্রত্যেকের আমরা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। এটাই ছিল আমাদের মূল দাবি। আপনি ইতিমধ্যে জানেন যে 5 তারিখে পর্যন্ত যে বাংলাদেশ সৃষ্টি হয়েছে, এখানে ধর্ম আজকে ইন্ডিয়া যে অপচল আছে যে আমাদের বাংলাদেশে এই হিন্দু, তারপর হিন্দু মুসলমান দাঙ্গা চলছে, আসলে কোনো দাঙ্গার কোনো কিছুই হয় না আমাদের। আপনারা জানেন আমাদের ইতিমধ্যে আমাদের পাশে একটা মন্দির আছে, সেখানে আমাদের এলাকাবাসী, আমরা রাজনীতিবিদ সবাই মিলে এখানে পাহারা দিই। আর তারা অন্তত খুশি যে আমাদের এলাকা গর্ব করে বলে যে আমাদের এখানে কোনো প্রকার হিন্দুদের অত্যাচার নিপীড়ন কোনো কিছু হয় না। তারা আমাদের মুসলমানদের অনেক খুশি যে আমরা তাকে পাহারা দিই, তাদের সাথে বন্ধুসুলভ ব্যবহার করি। আর ভারত তো সবসময় জানেন যে বাংলাদেশের বিরুদ্ধে কথা বলে, আর এখন অপপ্রচার চালাচ্ছে যাতে বাংলাদেশকে দাঙ্গা সৃষ্টি করতে পারে। ইন্ডিয়া আমাদের দেশে সারা জীবনই আমাদের এই মুক্তিযুদ্ধের পর থেকে আমি দেখেছি সারা জীবন আমাদের শোষণ করে আছে। এখন সময় হচ্ছে বাংলাদেশের মানুষের এটা জবাব দেওয়ার জন্য তৈরি হয়েছে তারা, আর ইন্ডিয়ার শাসন তারা মেনে নেবে না। এখন তারা নিজের দেশে নিজের স্বাধীন মতো চলবে। বর্তমান যে পরিস্থিতি চলছে, এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য অন্তর্বর্তীকালীন সরকার যে উদ্যোগগুলো নিয়েছে, আমরা দেখেছি যে রাজনৈতিক দলের নেতাকর্মীদের সাথে কথা বলেছেন এবং সেই সাথে ধর্মীয় নেতাদের সাথে কথা বলছেন। তো আসলে এই উদ্যোগের মাধ্যমে এই সংকট সমাধান কি সম্ভব কিনা আপনার কি মনে হয়?
অবশ্যই সম্ভব যদি সরকার এবং বর্তমান যেই রাজনৈতিক দলগুলো কাজ করছে, যেমন স্বাভাবিকভাবেই আমরা জানি যে তারেক রহমান সাহেব যিনি আছেন আমাদের নেতা এবং সামনে যে বিএনপির যে কর্ণধার, তো আশা রাখি ওনার সাথে বা বর্তমান সরকার যদি এই দুইটা সমন্বয় করে যদি আগায়, আমার মনে হয় এই সমস্যার সমাধান করা সম্ভব। আর ধর্ম বিষয়ে যেই বিষয়টা আসছে সেটা হচ্ছে স্বাভাবিকভাবেই আমরা কোনো দিন মানে আমার এই 50 বছর বয়সে আমি কোনো দিন দেখি নাই যে আমাদের বাংলাদেশে, আমরা বিভিন্ন রাষ্ট্রে দেখছি যে হিন্দু মুসলিমের যে দাঙ্গা বা ঝগড়া ফ্যাসাদ, সেটা আমাদের বাংলাদেশে কোনো দিনই ছিল না। আর আশা রাখি এই বর্তমান সরকারের উদ্যোগে আশা রাখি যে ভবিষ্যতেও এই ধরনের কোনো কেউ আক্রমণাত্মকভাবে যাবে বা কেউ মানে কষ্ট পাবে, এটা আমরা যারা মুসলমান আছি আমরা কখনোই এটা আশা করি না এবং আশা রাখি এটা হবে না ইনশাল্লাহ। দর্শক, সমসাময়িক নানা বিষয় নিয়ে সাধারণ মানুষের অসাধারণ ভাবনা শুনলাম আমরা। আজ এ পর্যন্তই। আগামীকাল অন্য কোনো বিষয় নিয়ে আবারও হাজির হব আপনাদের সামনে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দেশ টিভির সাথেই থাকুন।